মধ্যরাতের সময় ছিল। অ্যানা গোয়ার এক নাইট ডিস্কোর বাইরে দাঁড়িয়ে কারোর অপেক্ষা করছিল। ও নিজের কাজিন মারিয়ার সাথে দেখা করতে আজই লন্ডন থেকে গোয়া এসেছিল। হঠাৎ একটা কার ওর কাছে এসে দাঁড়িয়ে গেল। ওই গাড়ির কয়েকজন ছেলেরা অ্যানাকে জোর করে গাড়ির মধ্যে টেনে নিল, আর ওরা ওকে গোয়ার লন্ডন ব্রিজে নিয়ে গিয়ে ওর সাথে অসভ্যতামি শুরু করলো। তোমরা কে? আর আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে যেতে দাও। আমার কাজিন মারিয়া আমার জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই পৌঁছে দেবো তোমাকে, কিন্তু তার আগে আমাদের তিনজনকে একটু ভালো করে তোমায় দেখতে তো দাও। রঞ্জিত আর ওর দুইজন বন্ধু অ্যানারকে ধর্ষণ করলো। অ্যানা ছটফট করে মাটিতে পড়ে বলল, তোমরা সবাই মনে রেখো, আমি আবার ফেরত আসব, আমি নিশ্চয়ই ফেরত আসব, আর কাউকে আমি এবার ছাড়ব না। 1 মাস পরে রাহুল মাঝরাতে গোয়া নাইট ক্লাব থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ ব্রিজের আগে ওর গাড়ি খারাপ হয়ে গেল। ওর ঘর ব্রিজ থেকে একটু দূরেই ছিল। রাহুল পায়ে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিল। ও ব্রিজের সামনে পৌঁছেই ছিল কি যে হঠাৎই চাঁদের আলোয় রাহুল দেখল ব্ল্যাক ড্রেসে একটা মেয়ে ওর দিকে এগিয়ে আসছে। মাঝরাতে এরকম একটা গোয়ার ব্রিজে এই সুন্দরী বিদেশি মেয়েটা এখানে কি করছে? আপনি কি আমাকে একটু আগে এগিয়ে দেবেন? আমার গাড়ি এখান থেকে একটু পেছন দিকেই খারাপ হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু কি অদ্ভুত ব্যাপার তাই না? আমার গাড়িটাও তো একটু দূরেই খারাপ হয়েছে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মার্থা। আপনি কি আমার হাত ধরতে পারবেন? রাহুল নিজের হাত আগে এগিয়ে দিল, কিন্তু মার্থার হাতের স্পর্শে রাহুলের শরীরে বিদ্যুৎ খেলে গেল। ওর হৃদয় কাঁপতে শুরু করলো আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তুমি? হ্যাঁ আমি। এটা কি করে হতে পারে? এটা অসম্ভব। কিন্তু তোর মৃত্যু এখন অবশ্যই সম্ভব। মার্থা রাহুলকে জোর করে ধরে নিল। তখনই একটা ঠান্ডা কনকনে হাওয়া এলো, আর ওইটুকুর মধ্যে অন্ধকারে ছেয়ে গেল, আর ব্রিজের জল লাফাতে শুরু করলো। মার্থার খুব সুন্দর হাত হঠাৎই বদলে গেল। মার্থা একজন ডাইনি ছিল। ভয়ানক কালো চেহারা ছিল ওর। হঠাৎই ওই ডাইনি নিজের দাঁত রাহুলের ঘাড়ে বসিয়ে দিল, আর দেখতে দেখতেই ও রাহুলের শরীরে সব রক্ত শুষে নিল। পরের দিন রাহুলের বডি ব্রিজে পাওয়া গেল। পুরো এলাকাতে হাহাকার ছড়িয়ে গেল। রাহুলের বন্ধু প্রীতম আর রঞ্জিতের এখনো অবধি বিশ্বাস হচ্ছিল না। দেখ রঞ্জিত, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না যে রাহুল আর আমাদের মাঝে নেই। আমার পুরো বিশ্বাস যে রাহুলকে খুন করা হয়েছে। ওই মেয়েটাই নয়তো আবার। এই আজেবাজে বকিস না তো, ও তো মরে গেছে। যে মরে গেছে সে আবার ফিরে আসে নাকি? সে যাই হোক না কেন, আমি নিজেকে সন্তুষ্টি দিতে চাই, আর কিছু না। আজকে রাত্রে আমি ওই ব্রিজে যাবই যাব। মাঝরাতে রঞ্জিত ব্রিজের কাছে এসে পৌঁছালোই কি, তখনই রাস্তায় একটা হঠাৎ কালো রঙের ভয়ঙ্কর পাখি ডানা উড়িয়ে খুব ভয়ঙ্কর আওয়াজ করে ওর ওপর দিয়ে উড়ে গেল। রঞ্জিত ঘাবড়ে গেল। হঠাৎ ও দেখলো কালো ড্রেসে একটা মেয়ে দাঁড়িয়েছিল। তুমি তো অ্যানা? এটা কি করে হতে পারে? বলেছিলাম না তোকে যে আমি আবার আসব? রঞ্জিত চিৎকার করতে করতে ব্রিজের ওপর দিয়ে দৌড়াতে থাকলো। ওই ভয়ঙ্কর ডাইনি একটা বড় পাখির রূপ ধারণ করলো আর রঞ্জিতের ওপরে ঝাঁপিয়ে পড়লো। ও নিজের দাঁত রঞ্জিতের বুকের ওপরে ফুটিয়ে দিল, আর ও সারা রক্ত শুষে নিল। ও মৃত রঞ্জিতকে ব্রিজের নিচে ধাক্কা দিয়ে দিল। তারপর গোয়া ব্রিজের ওখানে মৃত্যুর সংখ্যা বেড়েই যেতে লাগলো। যেই মৃত হতো তার শরীরে সমস্ত রক্ত উধাও হয়ে যেত। গোয়ায় হওয়া মৃত্যুর কারণে মেয়র খুবই চিন্তিত ছিল। মেয়র গোয়া চার্চের ফাদার ডিসুজার কাছে গেলেন। আপনি হঠাৎ এখানে? ফাদার ডিসোজা, গোয়ার লন্ডন ব্রিজের পাশে নবযুবকদের লাশ দিনের পর দিন পাওয়াই যাচ্ছে। পুলিশ হাজার চেষ্টা করেও এটা জানতে পারেনি যে ওই খুনগুলো কে করছে। একটা কথা আপনি খেয়াল করেছেন? এখনো পর্যন্ত যার যার ওখানে খুন হয়েছে তারা সবাই নাইট ডিস্কো ক্লাব থেকেই ফিরছিল।
আমার তো মনে হচ্ছে এই কাজটা কোনো ডাইনিই করছে। তুমি ঠিকই বলেছো মেয়ার, ওই ব্রিজের উপরে কোনো একটা ডাইনির নজর রয়েছে। সবার প্রথমে ও রাহুলকে শিকার করেছে, তারপর রঞ্জিত, আর আজ অব্দি যতজন মারা গেছে ওই ডাইনির হাতে, ওদের শরীর থেকে রক্ত উধাও হয়ে গেছিল। কিছু একটা করুন ফাদার। কিছু তো একটা করতেই হবে। আজকে রাত্রে আমি আর আপনি আর কয়েকজন মিলে রাত্রে ওই ব্রিজে যাব। অ্যানা ভয়ঙ্কর চেহারার সাথে ওখানে ওই ব্রিজে দাঁড়িয়েছিল। এই ব্রিজে বাস করো শয়তান ডাইনি, তুমি কেন সবাইকে মারছো? আমি বা কার কোন ক্ষতিটা করেছিলাম? আমি লন্ডন থেকে গোয়া এসেছিলাম কাজিনের সাথে দেখা করতে। রাতের সময় এই ব্রিজেই আমাকে উঠিয়ে এক এক করে আমার সাথে ধর্ষণ করা হয়েছে, আর আমাকে মেরে এই ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল। ওদের মধ্যে থেকে দুজনের সাথে তো বদলা নিয়ে নিয়েছি, ব্যাস আর একজন বাকি। কয়েকজন অপরাধ করেছে আর তার শাস্তি তুমি সবাইকে দিতে পারো না। তুমি অনেকজনকে খুন করেছো। প্রত্যেক ক্লাবে যাওয়া ছেলের মধ্যে আমি নিজের হত্যাকারীকে দেখতে পাই। আমি সবাইকে মেরে দেব। হঠাৎ ফাদার একটা মন্ত্র পড়তে শুরু করেন। যেমন যেমন উনি মন্ত্র পড়তে শুরু করলেন, তেমন তেমন অ্যানার রূপ ভয়ঙ্কর হতে শুরু করলো। তখন ওদের মধ্যে ও প্রীতমকে দেখতে পেল। তো শেষ পর্যন্ত তুই এখানে চলেই এলি, আমি তোরই অপেক্ষা করছিলাম। আমায় ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমি লালসায় পড়ে একটা বড় অপরাধ করে ফেলেছি আমি। ক্ষমা? তুইও তোর বন্ধুদের সাথে গিয়েই থাক, যারা নরকে তোর অপেক্ষা করছে। এইটুকু বলেই মার্থা নিজের নখ প্রীতমের শরীরে বসিয়ে দিল আর রক্ত শুষে নিল। তখনই হঠাৎ ফাদার নিজের পকেট থেকে চার্চের হোলি ওয়াটার বার করলো। তুই প্রতিশোধ নিয়ে নিয়েছিস, এবার এখান থেকে চলে যা। না, যতক্ষণ আমি এই শহরের সব ছেলেকে না মেরে দিই ততক্ষণ আমি যাব না। ফাদার তৎক্ষণাৎ হোলি ওয়াটার নিয়ে অ্যানা ডাইনির ওপর ছড়িয়ে দিল। হোলি ওয়াটার পড়তেই হঠাৎ অ্যানার শরীর জ্বলে উঠল, আর দেখতে দেখতে অ্যানা ধোঁয়া হয়ে উড়ে গেল। ওর আত্মা শান্তি পেয়ে গেছে। ওর সাথে সত্যি খুব অন্যায় হয়েছে। পরের দিন মারিয়া পুলিশের কাছ থেকে অ্যানার মৃত্যুর খবর পেয়ে গেল। ও এখন জেনে গেছিল যে অ্যানা 1 মাস আগে এই পৃথিবী থেকে চলে গেছিল। লন্ডন ব্রিজে এখন শান্তি ছিল।